ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আসাদুজ্জামান আসাদ দ্য মেন্টরস টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে। আর শুরুতেই বলতে চাই, যারা খুব সহজে ইংরেজি শেখার চেষ্টা করছেন বা শিখতে চাচ্ছেন তাদের জন্য আমাদের স্পোকেন ইংলিশের এই বইয়ের কপিটি আপাতত যথেষ্ট। সো যারা আগ্রহী, খুব সহজে ইংরেজি শিখতে চান, তাদের উদ্দেশ্যে বলতে চাই, খুব দ্রুত গতিতে আপনি আমাদের বইয়ের এই কপিটি সংগ্রহ করবেন এবং এই বইটি সংগ্রহ করার পর এই বইটির যে লেসনগুলি আছে এই লেসনগুলি নিজে নিজে পড়লেই যে হবে তা নয়। এই লেসনগুলির ভিডিও ক্লাস আপনি আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন এবং সিরিয়াল অনুযায়ী পাবেন, 1 2 3 4 5 6 এইভাবে সিরিয়াল অনুযায়ী পাবেন। সো বইটি নেবার পর বইটির লেসনগুলির ভিডিও ক্লাসগুলি আপনারা সিরিয়ালি দেখবেন বাসায় বসে এবং প্র্যাকটিস করবেন ঠিকঠাকভাবে। যদি প্র্যাকটিসটা ঠিকঠাক মতো করেন তাহলে আশা করা যায় যে আপনি অত্যন্ত সহজে ইংরেজি শিখতে পারবেন বাড়িতে বসে নিজে নিজেই, ইনশাআল্লাহ। সো ডোন্ট গেট লেট, দেরি করার কোনো দরকার নাই। যদি সম্ভব হয় আপনার পক্ষে এই বইটি অর্ডার করার, কারণ বইটি কুরিয়ার চার্জ, বইয়ের দাম সব কিছু মিলিয়ে বর্তমানে যে খরচটা হচ্ছে সেটা হচ্ছে টোটাল খরচ 715 টাকা, 715 টাকা। এই 715 টাকা আমাদেরকে আগেই বিকাশ করতে হয়, কারণ বিকজ উই হ্যাভ নো কন্ডিশন সিস্টেম, আমাদের কন্ডিশন সিস্টেমটা নাই। সো আপনি 715 টাকা বিকাশ করবেন আমাদের নির্ধারিত বিকাশ নাম্বারে এবং নিশ্চিন্তে করবেন, সমস্যা নাই। অনেকে চিন্তা করে যে আগে বিকাশ করব পরে বই পাবো কিনা ইত্যাদি ইত্যাদি। তো আসলে আমাদের রেকর্ডে এখনও পর্যন্ত বই পাইনি বা মিস হয়েছে এমন কোনো রেকর্ড নাই, প্রত্যেকে বই পাঠানো হয়েছে। অনেক সময় দেখা যায় আমরা পাঠাই, হয়তো যাকে পাঠিয়েছি সেই গড়িমসি করে, ঢিলেমিশি করে, মানে সে বইটা রিসিভ করছে না কুরিয়ার অফিস থেকে, তাকে বারবার ফোন দিচ্ছে, তার মানে কি আমরা পাঠাচ্ছি, হয়তো সে একটু দেরিতে নিচ্ছে। অর্থাৎ চিন্তার কোনো কারণে নিশ্চিন্তে বইটি অর্ডার করবেন। এই বইটি যেহেতু বাইরে পাওয়া যায় না, সো আমাদের কাছ থেকে নেবেন আমাদের কোর্সের বই এবং খুব সহজে শিখতে পারবেন ইনশাল্লাহ। কারণ এই বইয়ের ভিডিও ক্লাসগুলি এমনভাবে উপস্থাপন করা হয়েছে, আপনি দেখলে বুঝতে পারবেন কয়েকটা ক্লাস, ছোট বাচ্চারাও বোঝে। সো সহজে বুঝবেন। তো যাদের প্রয়োজন তারা নক করবেন এবং বইটি দ্রুত গতিতে সংগ্রহ করুন। আর আপনার ইংরেজি শেখার অভিযানটি শুরু করে দিন। কোথাও কোনো প্রবলেম ফেস করলে, বই নেবার পর কোনো লেসন বুঝতে না পারলে এই হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন অথবা মেল করবেন। আই উইল হেল্প ইউ টু লার্ন ইংলিশ। ইংরেজি শিখতে আমি আপনাকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। আর বইটি নেবার জন্য বা বইটি অর্ডার করার জন্য আপনি সরাসরি আমাদের, দেখুন উপরে দুইটা মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ওই দুইটা মোবাইল নাম্বারে আপনি যোগাযোগ করবেন। আর নিচে যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা দেওয়া আছে, প্রবাসী বন্ধুরা অনেকের প্রয়োজন এই বইটি, তারা অনেকে নক করেন। তো প্রবাসী বন্ধুরা যারা আছেন, যাদের এই বইটির প্রয়োজন, তারা বিশেষ করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে নক করবেন, টেক্সট করবেন, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা বইয়ের ব্যবস্থা করব। আর বাংলাদেশ থেকে যারা আছেন উপরের দুইটি নাম্বারে যোগাযোগ করলে আমরা বইয়ের ব্যবস্থা করব। সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সাধারণত আমরা বইটা পাঠাই, অনেকেই জানে। সো কিপ ওয়াচিং, দেখতে থাকুন। আর এখন মূল ক্লাস শুরু করছি। মূল ক্লাসটি শুরু করার আগে বলতে চাচ্ছি, প্লিজ, ইটস এ শর্ট ক্লাস, এটা একটা ছোট্ট ক্লাস, অল্প সময়ের ক্লাস। সো প্লিজ ক্লাসটি টানাটানি করবেন না, স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি হাতে সময় থাকে, এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারবেন যেগুলো আপনার অনর্গল ইংরেজি বলার ক্ষেত্রে অনেক কাজে লাগবে। সো কিপ ওয়াচিং, দেখতে থাকুন। আমাদের আজকের প্রথম বাক্যটা হচ্ছে আমার পেট ব্যথা করছে। মানে আমার পেট ব্যথা করছে ব্যাপারটা তা নয়, মনে করেন আপনি এরকম একটা বাক্য বলতে চাচ্ছেন যে আমার পেট ব্যথা করছে। তো আমার পেট ব্যথা করছে এই বাক্যটির ইংরেজি আপনারা বলবেন মাই স্টমাক হার্টস। আপনারা কিন্তু সাবটাইটেলে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? সাবটাইটেলে দেখবেন বাক্যগুলি এবং নোট করবেন, এভাবে আপনি আয়ত্ত করবেন, আয়ত্ত করার পর নিজে বলাবলি করবেন, তাহলে কিন্তু সহজ হবে। তাহলে আমার পেট ব্যথা করছে, মাই স্টমাক হার্টস, এই কথাটা বলার পাশাপাশি আপনি আরেকটা বাক্য বলতে পারেন, সেটা হচ্ছে যে আই ফিল পেইন ইন মাই স্টোমাক। আই ফিল পেইন ইন মাই স্টোমাক, এইভাবে বললেও হবে, বুঝতে পারবে, স্পিকিংয়ে ব্যবহার করতে পারবেন। সো আপনি আগের বাক্যটাও ব্যবহার করতে পারেন যে আমার পেট ব্যথা করছে, মাই স্টোমাক হার্টস। এখানে পেট অর্থাৎ আমরা সিম্পলি মনে করি যে বেইলি বা অ্যাবডোমেন, তবে এই ক্ষেত্রে আসলে স্টোমাকটাকেই ইন্ডিকেট করা হয়, এই কারণে ইংরেজিতে স্টোমাক বললেই হবে। আমার পেট ব্যথা করছে, মাই স্টোমাক হার্টস। সো ডিয়ার লার্নার্স, আমাদের পরবর্তী বাক্য হচ্ছে আমার গ্যাস হচ্ছে। এই যে আমরা প্রায় এই ধরনের কথা বলি, গ্যাস হচ্ছে। গ্যাস হচ্ছে বলতে আমরা বোঝাতে চাই যে আমাদের পেটে যে গণ্ডগোল বা সমস্যাটা হয়, এই ধরনের কোনো কিছুকে আমরা ইন্ডিকেট করতে চাই। সো সিম্পলি আপনি যখন বলবেন ইংরেজিতে যে আমার গ্যাস হচ্ছে, তাহলে বাক্যটা কী হবে? বাক্যটা আপনি বলতে পারেন যে আই এম হ্যাভিং অ্যাসিডিটি। এই অ্যাসিডিটি, অম্লত্ব, গ্যাস, এটাকে ইন্ডিকেট করে। তাহলে কি বলবেন? আমার গ্যাস হচ্ছে, আই এম হ্যাভিং অ্যাসিডিটি, আই এম হ্যাভিং অ্যাসিডিটি। আজ আমি শক্তি পাচ্ছি না। মনে করেন যে আপনি অনেক দুর্বল হয়ে গেছেন, তাই আপনি বলছেন যে আজ আমি শক্তি পাচ্ছি না। সিম্পলি অনেক সময় রমজান মাসে আমরা যখন রোজা থাকি, তো সেই ক্ষেত্রে রোজা থাকলে আমরা তো অনেক দুর্বল হয়ে পড়ি শারীরিকভাবে, খুবই স্বাভাবিক এটা। তো মনে করেন যে আপনি দুর্বল হয়ে গেছেন, তো আপনি বলছেন যে আজ আমি শক্তি পাচ্ছি না। তাহলে বাক্যটা কী বলবেন? বাক্যটা বলবেন যে টুডে
আম নট গেটিং স্ট্রেংথ টুডে, আম নট গেটিং স্ট্রেংথ। এখানে আপনারা বাক্যে দেখতে পাচ্ছেন যে স্ট্রেংথ যে শব্দটি STRENGTH এটা হচ্ছে বল, শক্তি অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে যদি আপনি স্ট্রেংথ শব্দটির পরিবর্তে এনার্জি ব্যবহার করেন সেটাও হয়, যে টুডে আম নট গেটিং এনার্জি, টুডে আম নট গেটিং এনার্জি, এটাও বলা যেতে পারে। অথবা ওই বাক্যটাই বলবেন, টুডে আম নট গেটিং স্ট্রেংথ, টুডে আম নট গেটিং স্ট্রেংথ। সো মনে করেন যেহেতু আপনি দুর্বল, সেক্ষেত্রে আপনি শক্তিও পাচ্ছেন না, তো আপনি বলছেন যে আমার কোনো কিছুই ভালো লাগছে না, এরকম বাক্য কিন্তু আমরা বলি। প্র্যাকটিক্যালি কথা বলছি আজকে, যে আমার কোনো কিছুই ভালো লাগছে না, তাহলে আপনি বলবেন যে আই ডোন্ট ফিল ওয়েল এনিথিং, আই ডোন্ট ফিল ওয়েল এনিথিং, আই ডোন্ট ফিল ওয়েল এনিথিং। ওখানে ওয়েল মানে ভালো, ফিল মানে অনুভব করা বা লাগা, যেটা ভালো লাগা অর্থাৎ অনুভব করা কোনো কিছুই, এনিথিং। তাহলে পুরো বাক্যটা কী দাঁড়ালো? আই ডোন্ট ফিল ওয়েল এনিথিং, আই ডোন্ট ফিল ওয়েল এনিথিং, আমার কোনো কিছুই ভালো লাগছে না। পরবর্তী বাক্য যেটি রয়েছে সেটি হচ্ছে তোমার কি মাথা ঘুরছে। আমি হয়তো জিজ্ঞেস করলাম যে তোমার কি মাথা ঘুরছে। আচ্ছা, মাথা ঘোরা মানে যে স্পিনিং ঘোরা এভাবে ব্যাপারটা তা নয়। আসলে এটা বলতে আমরা বুঝি যে মাথার মধ্যে যন্ত্রণা করা, হ্যাঁ, তো বিভিন্ন রকম ব্যথাই তো মাথায় থাকে আমাদের। তো আপনি বললেন যে আমার মাথা ঘুরছে, এই বাক্যটা যদি বলেন তাহলে বলতে পারেন যে আই ফিল গিরি, যেটি আমি এর আগেও কোনো একটা ভিডিওতে সম্ভবত শিখিয়েছি, আই ফিল গিরি। আর আমি যখন আপনাকে বলছি যে তোমার কি মাথা ঘুরছে, তাহলে আমি এখানে বলতে পারি যে ডু ইউ ফিল গিরি, ডু ইউ ফিল গিরি। আবার এখানে কিন্তু ডিজি যে শব্দটি আছে, DIZZY, আপনারা অনেকে হয়তো বা জানেন যে ঝিমঝিম করা, তন্দ্রাচ্ছন্ন ভাব, মাথা ঝিমঝিম করা, সেটাকে মাথা ঘোরা অর্থেও আমরা অনেক সময় বলে থাকি। তো আপনি এখানে গিরির জায়গায় ডিজি শব্দটি ব্যবহার করতে পারেন। আপনি যদি বলেন যে ডু ইউ ফিল ডিজি, ডু ইউ ফিল ডিজি, তোমার কি মাথা ঘুরছে, অথবা ডু ইউ ফিল গিরি, ডু ইউ ফিল গিরি, তোমার কি মাথা ঘুরছে, হবে, নো প্রবলেম। আজ খুব গরম পড়ছে, তো সেই ক্ষেত্রে হয়তো আপনি এই বাক্যটাই বলছেন যে আমার খুব গরম লাগছে, আমার খুব গরম লাগছে। তো এই যে আমার খুব গরম লাগছে, এর দ্বারাটা কি বোঝাচ্ছে? যে আপনি খুব গরম অনুভব করছেন। এই যে লাগছে, অনেক সময় আমরা এই যে আমার খুব গরম লাগছে, আমরা তো ওয়ার্ড টু ওয়ার্ড মানে করার চেষ্টা করি যে খুব, ভেরি, তারপরে গরম, হট, লাগছে, লাগছে ইংরেজি কী হবে, এটা এরকম কনফিউজড হয়ে যায়। কিন্তু এভাবে চিন্তা না করে বাক্যটা এভাবে ভাবুন যে আমার খুব গরম লাগছে মানে আমি খুব গরম অনুভব করছি। তাহলে আপনি বলবেন যে আই ফিল ভেরি হট টুডে, আই ফিল ভেরি হট টুডে। ওকে, এখানে এই যে আজ আমার খুব গরম লাগছে, আই ফিল ভেরি হট টুডে, বাংলা বাক্যে আজ শব্দটি প্রথমে আছে, কিন্তু আমরা ইংরেজিতে টুডে শব্দটি একদম শেষে দিয়েছি, তাই না? ওইটা কিন্তু আপনি প্রথমেও দিতে পারেন। যদি বলতেন যে টুডে আই ফিল ভেরি হট, টুডে আই ফিল ভেরি হট, এটাও হয়। অথবা যেটা প্রথমে বললাম যে আই ফিল ভেরি হট টুডে, আই ফিল ভেরি হট টুডে, আজ আমার খুব গরম লাগছে, এটাও হবে। আর আপনার যে খুব গরম লাগছে এর কারণ কি? কারণ আজ খুব গরম পড়ছে, আজ খুব গরম পড়ছে। এখন এইভাবেও আমরা বাক্য বলি যে আজ খুব গরম পড়ছে। এই বাক্যটি যদি বলতেন ইংরেজিতে তাহলে কি হতো? যে আজ খুব গরম পড়ছে। তাহলে আপনাকে বলতে হতো ইট ইজ ভেরি হট টুডে, ইট ইজ ভেরি হট টুডে। তবে ইট এবং ইজ, এই যে সাবজেক্ট এবং ভার্ব, এই দুইটাকে আপনি কিন্তু কানেক্ট করে সংক্ষেপে অর্থাৎ কন্ট্রাকশন করে বলতে পারেন ইটস, অর্থাৎ ইট ইজ ভেরি হট টুডে, এভাবে না বলে আপনি ইটস ভেরি হট টুডে, ইটস ভেরি হট টুডে, এভাবে স্পিকিংয়ে ব্যবহার করতে পারেন। এভাবে কিছু কিছু সময় কিছু সাবজেক্ট, কিছু এরকম লিঙ্কিং ভার্ব থাকতে পারে বা আর্টিকেলও থাকতে পারে সাথে, অনেক সময় এগুলোকে কানেক্ট করা যায়। কানেক্ট করলে কি হয় যে আপনার ইংরেজি বলার যে গতিটা, আই মিন যে ফ্লুয়েন্সিটা, এটা কিন্তু বেশ ভালো আসে, পাশাপাশি এটা শুনতেও ভালো লাগে। সো আপনি বললেন যে আজ খুব গরম পড়ছে, ইটস ভেরি হট টুডে, ইটস ভেরি হট টুডে। তো যখন প্রচণ্ড গরম পড়ে স্বাভাবিকভাবে, তখন আমরা কিন্তু এরকম চিন্তা করি বা ভাবতে থাকি যে একটু বৃষ্টি হলে আমাদের জন্য বোধহয় একটু স্বস্তির হতো, ব্যাপারটা আরামের হতো, ভালো হতো। তো মনে করেন যে আপনি এই কারণে হয়তো এরকম একটা বাক্য বলছেন যে একটু বৃষ্টি হলে ভালো হতো। এই যে ছোট্ট একটা বাক্য, একটু বৃষ্টি হলে ভালো হতো। তো একটু বৃষ্টি, বৃষ্টি হওয়া ইংরেজি কি? আমরা জানি বৃষ্টি, বৃষ্টি তো রেইন, আবার বৃষ্টি হওয়া সেটা রেইন, অর্থাৎ
ভার্ব হতে পারে, নাউন হতে পারে। এই যে আমি সম্ভবত রিসেন্টলি 2-1 দিনের মধ্যে একটা ভিডিও আপলোড করেছিলাম আপনাদের জন্য, যেখানে আপনারা দেখেছেন যে কোনো একটা ওয়ার্ড কীভাবে দুইটা পার্টস অফ স্পিচের কাজ করছে, অর্থাৎ নাউনও হতে পারে, ভার্ব হতে পারে। ঠিক রেইনটা ওরকম, রেইন মানে বৃষ্টি, এই অর্থে নাউন হতে পারে, আবার রেইন মানে বৃষ্টি হওয়া, এই অর্থে সেটা ভার্ব হতে পারে। তো যাই হোক, যে বাক্যটি আমি বলছিলাম যে আপনি স্বস্তির জন্য হয়তো বলছেন একটু বৃষ্টি হলে ভালো হতো। তো একটু বৃষ্টি হলে ভালো হতো, এই বাক্যটার ইংরেজি আপনি এভাবে বলবেন যে ইট উড বি বেটার ইফ ইট রেইনড আ লিটল। ইট উড বি বেটার ইফ ইট রেইনড আ লিটল। এখন এইখানে যে আপনি উড ইউজ করছেন এই বাক্যটিতে, ইট উড বি বেটার মানে কি, এটা ভালো হতো, ঠিক আছে, কিন্তু বৃষ্টি যদি আগে হতো এরকম, তাহলে ব্যাপারটা আপনার কাছে ভালো লাগতো বা ভালো হতো, কিন্তু সেই বৃষ্টিটা হয়তো হয়নি, তাই আপনি এরকম বলছেন যে যদি হতো। তো পূর্বে কোনো কিছু হতো এই অর্থে কিন্তু এরকম, বা কেউ কোনো কিছু করতো, পূর্বে কোনো কিছু হতো বা কোনো কিছু করতো কেউ, এরকম কোনো বাক্যের ইংরেজি করার সময় আপনি কিন্তু উড এই মডেল অক্সিলারি ভার্বটি ব্যবহার করতে পারেন। এ কারণে আপনি বলছেন যে একটু বৃষ্টি হলে ভালো হতো, ইট উড বি বেটার ইফ ইট রেইনড আ লিটল। আপনি খুব ক্লান্ত হয়ে গেছেন, যে কারণে হয়তো আপনি বলছেন যে আমার ঘুম আসছে। তার মানে কি, আমার ঘুম পাচ্ছে। আমরা অনেক সময় এইভাবে বলি যে আমার ঘুম আসছে, বা আমার ঘুম লাগছে, বা আমার ঘুম পাচ্ছে, এরকম কথা আমরা বলি। তো আপনি যদি বলেন যে আমার ঘুম আসছে, তাহলে আপনি সিম্পলি বলতে পারেন যে আই ফিল স্লিপি। আই ফিল স্লিপি। এই স্লিপি মানে হচ্ছে ঘুম ঘুম যে ভাবটা, তাই না, সেটা। তাহলে আই ফিল স্লিপি। অথবা আমার ঘুম পাচ্ছে, এই অর্থে যদি আপনি শুধু এইভাবেও বলে ফেলেন স্পিকিংয়ে যে আম স্লিপি, আই ফিল বলেননি, কিন্তু বলেছেন আই অ্যাম, অর্থাৎ আম স্লিপি, সেক্ষেত্রেও অর্থ প্রকাশ পায়। তাহলে আমার ঘুম পাচ্ছে, আম স্লিপি, অথবা আপনি বলতে পারেন আমার ঘুম পাচ্ছে, আই ফিল স্লিপি, আই ফিল স্লিপি। তো এইখানে আপনার যে ঘুম পাচ্ছে এর কারণ আপনি বলেছিলেন যে আপনি খুব ক্লান্ত মনে করেন। তো আপনি যদি বলতে চান যে আমি খুব ক্লান্ত, তাহলে কি বলবেন? তাহলে আপনি বলবেন যে আম সো টায়ার্ড, আম সো টায়ার্ড। এখানে এই যে সো শব্দটি ব্যবহার করলেন, এটা খুব অর্থে, মানে অনেক বেশি অর্থে, ঠিক আছে। তো এখানে আপনি যদি ভেরি শব্দটি ইউজ করতে, আম ভেরি টায়ার্ড, আম সো টায়ার্ড, এভাবে বলা যাবে, সমস্যা নেই। সো বলে একটু স্ট্যান্ডার্ড লাগে ব্যাপারটা। তো আপনি যদি বলেন যে আমি এখন খুব ক্লান্ত, তাহলে এখন আমি খুব ক্লান্ত, আপনি বলেন যে আম সো টায়ার্ড নাও। এই যে বাক্যের শুরুতে, বাংলা বাক্যের শুরুতে কি বললাম? এখন, কিন্তু এখন এর ইংরেজি কি? নাও। নাও শব্দটি বাক্যের শেষে চলে গেছে, তাই না? আপনি ইচ্ছে করলে ওই নাও শব্দটি বাক্যের প্রথমেও বলতে পারেন, এখন আমি খুব ক্লান্ত, নাও আম সো টায়ার্ড, অথবা আম সো টায়ার্ড নাও, নাও শেষে নিয়ে গেলেন, দুটাই হবে, কোনো সমস্যা নাই। আর যদি দেখা যায় যে এমনি তো আমরা ক্লান্ত হই বিভিন্ন সময় বিভিন্ন কাজের কারণে, তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি এতটাই ক্লান্ত যে আপনি মনে করছেন যে আপনার এনার্জি পুরাটাই শেষ, আপনার আর নড়ার শক্তিও নাই, মানে কি একদম নিঃশেষ হয়ে গেছেন, এতটাই পরিশ্রম আপনি করছেন। তো আপনি এরকম বলতেছেন যে আমি একেবারেই শেষ, মানে শেষ বলতে কি আপনি শেষ, মানে ব্যাপারটা বুঝতেই পারছেন যে আপনার আর এনার্জি নাই, শক্তি নাই। তো আপনি যখন এরকম বলবেন যে আমি একেবারেই মানে পরিশ্রান্ত, আমি খুব পরিশ্রান্ত, এরকম অর্থে যদি বাক্যটা বলেন, বাংলা বাক্যটা বললেন যে ছোট্ট করে আমি পরিশ্রান্ত, আমি নিঃশেষ, এরকম অর্থে আপনি বলবেন আম এক্সস্টেড, আম এক্সস্টেড। এই যে এক্সস্টেড যে শব্দটি আপনি ইউজ করলেন, EXHAUSTED, বানানটা ঠিক রাখবেন। আম এক্সস্টেড, এরকম শব্দ শুনে বা এরকম কথা শুনে অপরে বুঝবে যে আপনি একেবারেই খুব ক্লান্ত, আপনারা নড়ার শক্তিটাও হয়তো বা নাই। তো আপনি এরকম সময় এই বাক্য বলতে পারেন আম এক্সস্টেড। তো আপনি যেহেতু খুব ক্লান্ত বা পরিশ্রান্ত, তাহলে আপনার এখন বিশ্রাম নেওয়া উচিত, আপনার এখন হয়তো একটু ঘুমানো উচিত। তো আপনি বলছেন যে আমি এখন একটা ছোট্ট ঘুম দিব, আমাকে কেউ ডিস্টার্ব করবে না, আমি একেবারে নিঃশেষ হয়ে গেছি, খুব ক্লান্ত হয়ে গেছি, আমার আর নড়ার শক্তি নাই, আমি এখন একটা ছোট্ট ঘুম দিব। এই যে আপনি বললেন আমি এখন একটা ছোট্ট ঘুম দিব। আচ্ছা, এই দিব অর্থাৎ দেয়া, দেয়া ইংরেজি কি? দেয়া ইংরেজি কিন্তু গিভ, কিন্তু এই বাক্যে আপনি কিন্তু ইংরেজিটা লেখার সময় গিভ লিখবেন না, যদিও বাংলায় দিব আছে, এই দেয়া অর্থে আপনি গিভ লিখবেন না, কারণ আপনি তো কাউকে কোনো কিছু দিবেন তা না। আপনি যখন ঘুমাবেন তখন আপনি আসলে নিজেই ঘুমটা নিচ্ছেন, অর্থাৎ আরামটা নিচ্ছেন, স্বস্তিটা নিচ্ছেন ঘুমের মাধ্যমে। সো আপনি যেহেতু নিচ্ছেন, এই নেয়া ইংরেজি কি? নেয়া ইংরেজি হচ্ছে টেক। যদিও বাংলা বাক্যে এখানে লেখা আছে আমি একটা ছোট্ট ঘুম দিব, আসলে অর্থটা দাঁড়ায় আমি একটা ছোট্ট ঘুম এখন নিব, ব্যাপারটা এরকম দাঁড়ায়। তো যাই হোক, বাক্যটা হচ্ছে যে আমি এখন একটা ছোট্ট ঘুম দিব, আপনি বলবেন নাও আল
টেক আ ন্যাপ। কি বললাম বাক্যটা? ছোট্ট বাক্য। নাও আইল টেক আ ন্যাপ, নাও আইল টেক আ ন্যাপ। NAP, এই ন্যাপ মানে হচ্ছে ছোট্ট ঘুম, স্বল্প সময়ের জন্য একটা ঘুম। অনেক সময় আমরা অনেক ক্লান্ত হয়ে যাই, অনেক ক্লান্ত হওয়ার পর দেখা যায় যে আপনার খুব ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমানোর কোনো সুযোগ নেই। কিন্তু যদি সুযোগ পেতেন, মাত্র কখনো যে চেয়ারে হেলান দিয়েও আপনি দেখা যাচ্ছে ঘুমিয়ে গেছেন অফিসে বা আপনার কর্মস্থলে, 2-3 মিনিটের একটা ঘুম হয়ে গেলেও তারপরে ওঠার পরে যেন একটু এনার্জি লাগে, ফ্রেশ লাগে কিন্তু অনেক সময়, তাই না? আমাদের এই যে এরকম শর্ট টাইম 5 মিনিটের বা 10 মিনিটের একটা ঘুমিয়ে আপনি মনে করছেন ওয়াল্লাহ কত সময় আমি ঘুমালাম, অথচ দেখছেন ঘড়িতে মাত্র 10 মিনিট ঘুমিয়েছেন বা মাত্র 5 মিনিট ঘুমিয়েছেন, তবু আপনার ফ্রেশ লাগছে। তো এই ধরনের ছোট্ট ঘুমকে আমরা বলতে পারি ন্যাপ। আর সিম্পলি তো আপনি জানেন যে ঘুমানো ইংরেজি স্লিপ। তাহলে আমি এখন একটা ছোট্ট ঘুম দিব, নাও আইল টেক আ ন্যাপ। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি ক্লান্ত থাকেন তাহলে এখন একটা ছোট ঘুম দিতে পারেন। তো যাই হোক, আপনারা জানেন যে আমাদের চ্যানেলের নাম দ্য মেন্টরস টিউটোরিয়াল, আমাদের ফেসবুক পেজের নামও দ্য মেন্টরস টিউটোরিয়াল। আমাদের ফেসবুক পেজটি আপনারা ভিজিট করবেন, দ্য মেন্টরস টিউটোরিয়াল লিখে সার্চ দিলে ফেসবুকে পেয়ে যাবেন। লাইক দিবেন, কানেক্টেড থাকবেন। আমাদের ফেসবুক পেজে অসংখ্য ভিডিও ক্লাস দেওয়া আছে, আপনারা অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। তো যারা জানেন না তারা আমাদের পেজটি ভিজিট করুন, এবং যারা জানেন তারাও দেখুন, সবাই দেখুন। বেশি বেশি আমাদের ফেসবুক পেজের ভিডিও ক্লাসগুলো দেখবেন এবং কাইন্ডলি প্লিজ শেয়ার করুন। আপনারা বেশি বেশি আমাদের ফেসবুক পেজের ভিডিওগুলো শেয়ার করবেন। আর পাশাপাশি আমাদের ফেসবুকে একটা গ্রুপ রয়েছে, যে গ্রুপটার নাম হচ্ছে TMT ল্যাঙ্গুয়েজ ক্লাব। আমি ভিডিওতে প্রায় বলি TMT ল্যাঙ্গুয়েজ ক্লাব। সেখানে অসংখ্য মেম্বার্স, সদস্যরা রয়েছেন যারা বেশ অ্যাক্টিভ। তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের শিক্ষণীয় পোস্ট সেখানে দেন, ইংরেজি শেখার অনেক পোস্ট শেয়ার করেন, পরস্পর প্র্যাকটিসও করেন অনেকে। তো আপনি তাদের সাথে প্র্যাকটিস করতে পারেন। আমাদের TMT ল্যাঙ্গুয়েজ ক্লাব অর্থাৎ ফেসবুক গ্রুপটিও আপনি ভিজিট করবেন, সেখানে জয়েন করুন, কানেক্টেড থাকুন। আর আমাদের এই ছোট্ট ভিডিওতে, আজকের ভিডিওটি যদি বিন্দুমাত্র একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের লাইক আমাদেরকে অনেক অনুপ্রেরণা যোগায় নতুন ভিডিও দেওয়ার ক্ষেত্রে। সো আমি তাহলে আপাতত আর বকবক করছি না, আপাতত ক্লাসটি এখানে শেষ করছি। আপনারা প্রতিদিন দ্য মেন্টরস টিউটোরিয়াল ভিডিও ক্লাসগুলো দেখুন এবং ভালো ইংরেজি শিখুন, ভালো ক্যারিয়ার গড়ুন। আর যে কথা প্রথমে বলেছিলাম নিশ্চয়ই মনে আছে, জি, আমাদের এই যে বইটি, আপনি খুব সহজে ইংরেজি শিখতে চাইলে আমাদের বইয়ের এই কপিটি দ্রুতগতিতে সংগ্রহ করবেন, যদি আপনার পক্ষে সম্ভব হয়। এই বইটি নেবার পর ভিডিও ক্লাসগুলো সিরিয়ালি দেখুন, প্র্যাকটিস করুন, বাসায় বসে নিজে নিজে খুব সহজে ইংরেজি শিখুন। আর সহযোগিতা করার জন্য তো আমরা আছি আপনার পাশে। সো থ্যাঙ্কস টু অল, দ্যাটস অল ফর টুডে। কথা হবে নতুন করে ক্লাসে। অ্যান্টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।